স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 277-এর ভৌতবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই রয়েছে গ্রুপ এ। 1 সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 AMU এর মান 1.66 গুণিতক 10-এর মাথায় -24 গ্রাম। 2 STPতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা 2। 3 জলে সাবান যোগ করলে সেই জলের পৃষ্ঠটান কমে যায়। 4 ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বেড়ে গেলে সিদ্ধান্ত নেওয়া যায় আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে। 5 উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন যৌগটির দ্রাব্যতা হ্রাস পায়? CaSO4। 6 নিম্নোক্ত কোনটিকে বলয় পরীক্ষা দিয়ে শনাক্ত করা হয়? নাইট্রিক অ্যাসিড। 7 একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে। দ্রবণটির সম্ভাব্য pH হল 7-এর থেকে বেশি। 8 গতিশক্তি সর্বদাই ধনাত্মক হয়। গ্রুপ বিতে রয়েছে 2-এর দাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 অ্যাভোগাড্রো ধ্রুবকের একক লেখো। মোল ইনভার্স অর্থাৎ মোলের মাথায় -1। অতবার প্রশ্নে রয়েছে 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রন বোঝায়? 6.022 × 10-এর মাথায় 23। 2-এর দাগে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে রয়েছে চাপের একক হলো, এটা হবে নিউটন m²-2। 2 পৃষ্ঠটানের একক হলো নিউটন m²-1। 3 বিকৃতির একক হলো একক নেই। 3-এর দাগে রয়েছে সত্য বা মিথ্যা লেখো। সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব যোগ করলে তার নিচে থিতিয়ে পড়বে। সত্য। অথবার প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। গ্রিন ভিট্রিয়লের সংকেত হলো FeSO4.7H2O। 4 অম্লরাজ প্রস্তুতিতে কোন দুটি অ্যাসিড ব্যবহার করা হয়? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও গাঢ় নাইট্রিক অ্যাসিড। 5 অশ্বক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক কি? 1 অশ্বক্ষমতা = 746 ওয়াট। অতবার প্রশ্নে রয়েছে কার্যহীন বলের ক্ষেত্রে বল ও প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর সরণের মধ্যবর্তী কোণের মান কত? 90 ডিগ্রি। এরপর আমরা গ্রুপ সিতে চলে আসছি। 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 3.011 গুণিতক 10-এর মাথায় 23 সংখ্যক অক্সিজেন অণুর STPতে আয়তন কত হবে তা নির্ণয় করো। STPতে 22.4 লিটার অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা হচ্ছে 6.022 গুণিতক 10-এর মাথায় 23 অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি 6.022 গুণিতক 10-এর মাথায় 23 সংখ্যক অক্সিজেন অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার। একটি অক্সিজেন অণুর আয়তন হচ্ছে 22.4 বাই এই সংখ্যাটা নিচে চলে আসছে 6.022 গুণিতক 10-এর মাথায় 23 এত লিটার। এবার আমাদের দেওয়া আছে 3.011 গুণিতক 10-এর মাথায় 23 এই সংখ্যক অক্সিজেন অণুর আয়তন বার করতে দিয়েছে, তো এটা হবে 22.4। এই সংখ্যাটা উপরে গুণে চলে আসবে 3.011 গুণিতক 10-এর মাথায় 23 আর নিচে যেমন অ্যাভোগাড্রো সংখ্যাটা ছিল সেটা বসলো। তাহলে এখানে 10-এর মাথায় 23 10-এর মাথায় 23 প্রথমে কেটে যাবে। এবার যদি 6.022 এর সাথে 3.011কে যদি আমরা কাটাকাটি করি নিচে আসবে 2 আর 2 দিয়ে যদি 22.4কে কাটাকাটি করা হয় এটা আসবে 11.2 অর্থাৎ 11.2 লিটার। সুতরাং অক্সিজেন অণুর আয়তন হয়ে যাবে 11.2 লিটার। এর যে অতবার প্রশ্নটা রয়েছে STPতে একটি গ্যাসের 1 গ্রামের আয়তন 280 মিলিলিটার, ওই গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। STPতে 280 মিলিলিটার গ্যাসের ভর 1 গ্রাম। এবার এই 280 মিলিলিটারটাকে যদি আমরা লিটারে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 280/1000 লিটার, তার মানে একটা শূন্য কাটলে 28/100 লিটার হয়ে যাবে। এরপর 28/100 লিটার গ্যাসের ভর 1 গ্রাম, তাহলে 1 লিটার গ্যাসের ভর কম হবে, তাহলে 1-এর নিচে এই সংখ্যাটা ভাগে চলে আসবে 28/100 গ্রাম। আর আমাদের বার করতে হবে 22.4 লিটার গ্যাসের ভর, তাহলে সেটা বেশি হবে, তার জন্য 1-এর সাথে দেখো 22.4টা উপরে গুণে গেছে, নিচে 28-এর 100। এবার এই 28-এর যে 100টা এটা নিচের সংখ্যার নিচে রয়েছে, তার মানে আসলে এটা কোথায় থাকবে? ওপরে থাকবে, অর্থাৎ 1 গুণিতক 22.4 গুণিতক 100 নিচে 28। এবার এর দশমিকটা তুললে দশমিকের ডান দিকে একটা সংখ্যা থাকার জন্য নিচে 1-এর পিঠে একটা শূন্য আসবে। এবার এই শূন্যটা কাটা গেল। এরপর 10কে যদি 2 দিয়ে কাটাকাটি করা হয় 5 হবে, 28কে 2 দিয়ে কাটলে 14, আর 14-র সাথে যদি 22 দশমিকটা তো উঠে গেছে, তার মানে 224কে যদি কাটাকাটি করা হয় এখানে আসবে 16, তার মানে 16কে 5 দিয়ে গুণ করলে 80 গ্রাম। তাহলে গ্যাসটির আণবিক ভর হয়ে যাবে 80 গ্রাম। 2-এর প্রশ্নে রয়েছে হুকের সূত্রটি লেখো।
হুকের সূত্র হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এর সাথেই রয়েছে সান্দ্র বল ও ঘর্ষণ বলের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। সান্দ্র বল তরল তলের প্রকৃতি ও ক্ষেত্রফলের ওপর নির্ভর করে। ঘর্ষণ বল সংস্পর্শে থাকা তল দুটির প্রকৃতির ওপর নির্ভর করে, কিন্তু তলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না। পরের প্রশ্নে রয়েছে কোলয়েড দ্রবণের দ্রাব কণাগুলির ব্যাস কত? 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻⁻7 সেন্টিমিটার। টিন্ডাল প্রভাব কী? অন্ধকার অবস্থায় কোলয়েডের মধ্য দিয়ে আলোকরশ্মি পাঠালে কোলয়েড কণাগুলি দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে এবং কোলয়েডের মধ্য দিয়ে আলোর গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয়। একে টিন্ডাল প্রভাব বলে। 4 প্রশ্নে রয়েছে গাঢ় উত্তপ্ত কস্টিক সোডা দ্রবণে জিঙ্ক চূর্ণ যোগ করলে কি ঘটবে তা সমিত সমীকরণ সহ লেখো। উত্তপ্ত গাঢ় কস্টিক সোডা দ্রবণে জিঙ্ক চূর্ণ যোগ করলে সোডিয়াম জিঙ্কেট ও হাইড্রোজেন উৎপন্ন হয়। 2NaOH প্লাস Zn থেকে Na2ZnO2 প্লাস H2। এখানে H2 যেহেতু গ্যাস তাই এখানে ঊর্ধ্বমুখী চিহ্ন দেওয়া হয়েছে, আর এই যে যৌগটা তৈরি হয়েছে এটাই হচ্ছে সোডিয়াম জিঙ্কেট। অতবার প্রশ্ন রয়েছে আম্লিক কৃষি জমিকে চাষের উপযোগী করতে কি ব্যবহার করবে? চাষের জমির মাটি আম্লিক হলে জমিতে পরিমাণ মতো চুন প্রয়োগ করতে হবে। এই চুন মাটির অতিরিক্ত অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে মাটির অতিরিক্ত অ্যাসিড প্রশমিত করে। এর সাথেই রয়েছে একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। জিঙ্ক অক্সাইড বা ZnO। 5 প্রশ্ন 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার ঊর্ধ্বে তোলা হলো। বস্তুটির স্থিতিশক্তি কত? যেখানে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুর ভর m সমান 5 কেজি। বস্তুটিকে যে উচ্চতায় তোলা হলো h সমান হচ্ছে 20 মিটার। অভিকর্ষজ ত্বরণ g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বস্তুটির স্থিতিশক্তি সমান m ইন্টু g ইন্টু h সমান বস্তুর ভর মানে হচ্ছে 5 কেজি গুণিতক 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে g এর মান, গুণিতক h এর মান হচ্ছে 20 মিটার। এবার এর যখন দশমিক তোলা হচ্ছে নিচে একের পিঠে একটা শূন্য আসছে, এই শূন্যটার সাথে এই শূন্যটা কেটে যাচ্ছে, তার মানে 98, 2 আর 5কে গুণ করলে আমরা পেয়ে যাব 980 জুল। এর অথবার প্রশ্নে রয়েছে একটি বস্তুর ওপর 80 নিউটন বল প্রযুক্ত হওয়ায় বস্তুটির সরণ হলো 15 মিটার। কৃতকার্যের মান কত? প্রযুক্ত বল F সমান 80 নিউটন, সরণ S সমান হচ্ছে 15 মিটার, তাহলে কৃতকার্য W সমান F গুণিতক S সমান 80 নিউটন গুণিতক 15 মিটার। তো 80-র সাথে যদি 15 গুণ করা হয় আমরা পেয়ে যাব, এখানে হয়ে যাবে 1200, 8 15 120 আর একটা শূন্য আছে 1200 জুল। এরপর গ্রুপ ডিতে চলে আসছি। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 মৌলের পারমাণবিক ভর এবং পরমাণুর প্রকৃত ভরের মধ্যে পার্থক্য উদাহরণ সহ লেখো। মৌলের পারমাণবিক ভর আর পরমাণুর প্রকৃত ভর। একটি মৌলের সব আইসোটোপের ভরের গড়কে বলা হয় মৌলের পারমাণবিক ভর। একটি নির্দিষ্ট পরমাণুর নিউক্লিয়াস ও ইলেকট্রনের ভরের সমষ্টি হলো পরমাণুর প্রকৃত ভর। বি পারমাণবিক ভরকে ইউ বা AMU এককে প্রকাশ করা হয়। বি পরমাণুর প্রকৃত ভর সমান মৌলের পারমাণবিক ভর গুণিতক 1 AMU। সি নাইট্রোজেনের পারমাণবিক ভর 14। সি নাইট্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ভর হয়ে যাবে 14 গুণিতক 1.66 গুণিতক 10 মাথায় -24 গ্রাম। ডি একটি পারমাণবিক ভর একক কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের সমান হয়, আর এই পরমাণুর প্রকৃত ভর হাইড্রোজেন পরমাণুর ভরের কাছাকাছি এবং কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 ভাগের সমান হয়। অথবা প্রশ্নে রয়েছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5। এই উক্তিটি সঠিক নয়, কেন তা ব্যাখ্যা করো। সঠিক উক্তিটি লেখো। সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ, অর্থাৎ অণু হিসেবে এর অস্তিত্ব নেই, তাই যৌগটির আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর হয়। কোনো পদার্থকে যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় সেই সংকেতে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টি পদার্থটির সংকেত ভর। সোডিয়াম ক্লোরাইড যৌগে উপস্থিত থাকে Na+ ও Cl- আয়ন, তাই সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর হয়ে যাবে 23 + 35.5 সমান 58.5। সঠিক উক্তিটি হলো সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর 58.5। এরপরে রয়েছে 2 দাগের প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন? প্রচণ্ড ঝড়ের সময় টিনের চালের ওপর দিয়ে বা ঘরের ছাউনির ওপর দিয়ে প্রবাহিত বায়ুর বেগ খুব বেশি থাকায় ওই স্থানে নিম্নমুখী চাপ খুব কমে যায়, কিন্তু চালের নিচে ঘরের বায়ু স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে থাকে। এই চাপের পার্থক্যের জন্য টিনের চালের বাঁধন ছিঁড়ে দূরে উড়ে যায়, কিন্তু ঘরের অন্যান্য অংশের কোনো ক্ষতি হয় না। বিয়ের প্রশ্নে রয়েছে রূপোর আপেক্ষিক ঘনত্ব 10.8 হলে রূপোর ঘনত্ব SI এককে নির্ণয় করো।
রূপোর আপেক্ষিক ঘনত্ব 10.8, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব 1000 কিগ্রা পার ঘনমিটার। তাহলে রূপোর ঘনত্ব বের করার সূত্র হচ্ছে আপেক্ষিক ঘনত্ব গুণিতক 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সমান আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 10.8, এর দশমিক তুললে নিচে একের পিঠে একটা শূন্য আসবে, গুণিতক এর মানটা হচ্ছে 1000 কিগ্রা পার ঘনমিটার। শূন্য শূন্য কাটলো, তাহলে উপরে 108কে 100 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 10,800 কিগ্রা পার ঘনমিটার। এটাই হয়ে যাবে রূপোর ঘনত্ব। এরপর অথবার প্রশ্নে রয়েছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সমান 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ। এখন চাপ পি সমান হচ্ছে এইচ ইন্টু ডি ইন্টু জি, সমান এইচ মানে হচ্ছে 76 সেন্টিমিটার ইন্টু ডি মানে হচ্ছে পারদের ঘনত্ব 13.6 গুণিতক জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ 980। তাহলে এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সমান, এটা গুণ করলে আমরা পেয়ে যাবো 1.013 গুণিতক 10-এর মাথায় 6 ডাইন সেন্টিমিটারের মাথায় -2। এটাই হয়ে যাবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। এর পরের প্রশ্নে রয়েছে জলকে সর্বজনীন দ্রাবক বলা হয়, যে কোনো 3টি কারণ সহ ব্যাখ্যা করো। দ্রাবক হিসেবে জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কারণ কঠিন, তরল এবং গ্যাসীয় সব রকম পদার্থই জলে দ্রবীভূত হয়ে দ্রবণ প্রস্তুত করতে পারে। এক, জলের অণু ধ্রুবীয় বা পোলার হওয়ায় বেশিরভাগ তড়িৎযোজী বা আয়নীয় যৌগ যেমন লবণ, অ্যাসিড, ক্ষার প্রভৃতি জলে দ্রবীভূত হয়। 2, অনেক সমযোজী যৌগ যেমন চিনি, অ্যালকোহল, ইউরিয়া প্রভৃতি জলে দ্রবীভূত হয়। 3, অনেক পদার্থ জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে জলে দ্রবীভূত হয়, যেমন কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে জলে দ্রবীভূত হয়। CO2 + H2O সমান H2CO3, এটা কার্বনিক অ্যাসিডের সংকেত। বি হচ্ছে সালফার ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে জলে দ্রবীভূত হয়, যেমন SO2 + H2O সমান H2SO3, এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড। এর সাথেই রয়েছে অতিপৃক্ত দ্রবণ কাকে বলে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বাধিক যে পরিমাণ দ্রাব দ্রবীভূত করতে পারে, যদি কোনো বিশেষ অবস্থায় তা অপেক্ষা বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে, তাহলে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে অতিপৃক্ত দ্রবণ বলে। একটি সোডা ওয়াটারের বোতলের ছিপি খোলা হলে দ্রাব্যতার কী পরিবর্তন লক্ষ্য করা যায় এবং কেন? জলে কার্বন ডাই অক্সাইডকে উচ্চচাপে দ্রবীভূত করলে যে দ্রবণ উৎপন্ন হয় তাই হলো সোডা ওয়াটার। চাপ বাড়ালে জলে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা বাড়ে এবং চাপ কমালে দ্রাব্যতা কমে। সোডা ওয়াটারের বোতলে উচ্চ চাপে জলে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকে। বোতলের ছিপি খুললেই বোতলের ভিতরের চাপ কমে যায়, ফলে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা কমে যায় এবং কার্বন ডাই অক্সাইড দ্রবণ থেকে বুদবুদ আকারে বেরিয়ে আসে। এরপর 4 প্রশ্নে রয়েছে বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস মুক্ত হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস। অম্লবৃষ্টির 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। 1 নম্বর প্রভাব হচ্ছে অ্যাসিড বৃষ্টির ফলে বা অম্লবৃষ্টির ফলে ভূপৃষ্ঠের মাটি ও বিভিন্ন জলাশয়ের জল আম্লিক হয়, ফলে মাটি অনুর্বর হয় এবং গাছপালা ও বনভূমি ক্ষতিগ্রস্ত হয়। জলজ উদ্ভিদ ও প্রাণীদের ঠিকমতো বৃদ্ধি হয় না এবং অনেক সময় তারা মারা যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাসিড বৃষ্টির ফলে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টিতে থাকা সালফিউরিক অ্যাসিড মার্বেল পাথরের তৈরি ঐতিহাসিক স্মৃতিসৌধ যেমন তাজমহল, আমেরিকার স্বাধীনতার মূর্তি প্রভৃতির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে স্মৃতিসৌধগুলিকে ক্ষতিগ্রস্ত করছে। 5 দাগের এ রয়েছে ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। ক্ষমতা সমান কার্যবাহী সময় সমান কার্য মানে হচ্ছে বল গুণিতক স্মরণ নিচে সময় সমান বল গুণিতক স্মরণবাহী সময় মানে হচ্ছে বেগ, তার মানে বল গুণিতক বেগ, যেহেতু বেগ মানে হচ্ছে স্মরণবাহী সময়। অতএব ক্ষমতা সমান প্রযুক্ত বল গুণিতক বেগ, এটাই হলো ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক। বিয়ের প্রশ্ন রয়েছে জুল ও আর্গের মধ্যে সম্পর্কটি লেখো। 1 জুল সমান 10-এর মাথায় 7 আর্গ। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।